ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে আসো। আমি খুব তাড়াতাড়ি শুরু করব। আশা করি ভালো আছো সবাই। সাদিয়া মেহজাবিন কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হাই। তারপরে কাজী শাকিব। ওকে, ভেরি গুড। মারিয়া হোসেন উষা। হাই। সবাই রোল নাম্বারটা দিয়ে দাও। রোল নাম্বারটা দিয়ে দেবা। রোল নাম্বারটা দিয়ে দাও এবং বইটা সামনে রাখবে। আমি কবিতা পড়াবো তোমাদের, হ্যাঁ? বইটা সামনে রাখবে। তোমাদের এমসিকিউ যে পরীক্ষা, কবিতা থেকে 25টা এমসিকিউ আসবে। আমরা এমনভাবে পড়বো যাতে সবগুলো কমন পাই। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। সবাই সাদিয়া জামান, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। যারা ফাইজা, হাই। তারপরে যারা স্যার কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো আশা করি। আচ্ছা, ওকে, আমরা এক্ষুনি শুরু করব। আমাদের আর দু একজন চলে আসো। সবাই বই বের করো। দেখো তো ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, অংশটুকু দেখতে পাচ্ছ কিনা দেখো। ওকে, প্রথমেই দেখো মিনটাইম তোমাদের গদ্যটা হয়তো করানো হয়েছে। সাউন্ডটা ঠিক আছে দেখছি। তোমাদের গদ্যটা সবাই ইয়ারফোন ব্যবহার করো, ইয়ারফোন। আশা করি তোমাদের 4টে গদ্য ছিল, গদ্য 4টে পড়ানো হয়েছে। আমি কবিতা 4টে পড়িয়ে দিব। 4টে থেকে তোমার 4 5 20 6টা করে প্রশ্ন আসবে। আমি এমনভাবে চেষ্টা করব যাতে সবগুলোই কমন পাও, হ্যাঁ? ওকে, আমাদের প্রথম দেখো আমরা শুরু করি যে আমাদের কবিতাগুলো আছে। কবিতা আমি তোমাদের 40টা এমসিকিউ করাবো। তার আগে এই 4টে গদ্য, এই কবিতার নাম লিখে ফেলো। এইগুলো দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখা যাচ্ছে? বঙ্গবাণী প্রথম দেখো, আমি একটু লিখছি বঙ্গবাণী। লেখকের নামটা আমরা ছোট করে লিখবো। এরপরে দেখো নদ, এরপরে হচ্ছে জীবন সঙ্গীত। আমরা এই 4টি আজকে পড়বো, হ্যাঁ? এরপর লাস্ট হচ্ছে জুতা আবিষ্কার। জুতা আবিষ্কার। ওকে, লেখকের নাম আমি লিখলাম না, সবাই জানো, সুতরাং আমি লিখবো না। এখন দেখো বঙ্গবাণী কোথা থেকে নেওয়া হয়েছে। বঙ্গবাণী কাব্যগ্রন্থের নাম দেখবা, আমি লাল কালি দিচ্ছি, নূর নামা। খুব ইম্পর্টেন্ট, সবাই মুখস্থ রাখবে। কপোতাক্ষ নদ, এটা হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা। জীবন সঙ্গীত, এটা মনে রাখবে হেনরি ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা ছিল, সেই কবিতার অনুবাদ। তাই লিখবে PSALM অফ লাইফ। ঠিক আছে? জুতা আবিষ্কারটা একটু নিচে লিখি, তাহলে আমি লেখকের নামটা লিখতে পারবো। এই জায়গায় লেখো জুতা আবিষ্কার। আবিষ্কার। আমি লেখকের নাম, কবিতার নাম লিখছি না, কারণ সবগুলোই পারো। এটা কি লেখো? জুতা আবিষ্কার কল্পনা। হ্যাঁ, কল্পনা কাব্যগ্রন্থ। তাহলে কি হলো? এগুলো সবই হচ্ছে কাব্যগ্রন্থ। আর এই পাজল অফ লাইফ লিখেছে কে দেখো? পাজল অফ লাইফ এটা লিখেছেন, এটা একটু লিখে নাও, হেনরি, HENRY, হেনরি। তারপরে হচ্ছে ওয়ার্ড, তারপরে ওয়ার্ড, নিচে হচ্ছে LONGEFELLO, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ঠিক আছে? এখন রাজিয়াকে। এরপর দেখো বঙ্গবাণীতে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বঙ্গবাণী কাব্যগ্রন্থের নাম হচ্ছে, বঙ্গবাণীর কাব্যগ্রন্থের নাম হচ্ছে নূরনামা।
কপোতক্ষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা। জীবন সঙ্গীত হলো পাজাম অফ লাইফ, জুতা আবিষ্কার হচ্ছে কল্পনা। এখন এই চারটি লেখকেরই জন্ম খুব ইম্পর্টেন্ট। জন্ম এবং মৃত্যুটা দেখো, জন্ম এবং মৃত্যুটা আমি উপরে লিখে দিচ্ছি, এইভাবে দেখো, জন্ম আগে হবে মৃত্যু পরে হবে, তাহলে বুঝতে পারবা। ইনার হচ্ছে আব্দুল হাকিম, তাহলে আমরা এইভাবে লিখি আব্দুল হাকিম। আব্দুল হাকিম, আব্দুল হাকিমের জন্ম কত সালে দেখো, 1620 থেকে, আর মৃত্যুটা দেখো 1690, সরি 1690। ওকে, 2 নম্বর দেখো, 2 নম্বর কে লিখেছেন, আমি মাইকেল লিখলাম না, শুধু মধুসূদন লিখলাম। হ্যাঁ, মধুসূদন দত্ত, এটা সবাই পড়ো। 1824 থেকে 1873, এটা মনে রাখতেই হবে। জীবন সঙ্গীত দেখো, হেমচন্দ্র, হেমচন্দ্র কি লিখেছেন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। হেমচন্দ্রের জন্মটা দেখো 1838। হ্যাঁ, কি হলো 1838 থেকে উনি মারা গেছেন 1903 সম্ভবত। হ্যাঁ, 1903। আর লাস্টে রবীন্দ্রনাথের তো সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের সবাই জানি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুর আর লিখলাম না, এটা হচ্ছে 1861 থেকে 1941। ওকে, এখন মজার ব্যাপার দেখো, আমাদের আব্দুল হাকিম সবার চেয়ে বড়, এদের মধ্যে সবার চেয়ে বড় কে, আব্দুল হাকিম। কত বছরে দেখো, এখান থেকে এটা মধুসূদনের চেয়ে বড় হচ্ছে প্রায় 204 বছরে। হ্যাঁ, অর্থাৎ 204 বছরের, 204 বছরের বড়। আর হেমচন্দ্র কে আপনার তোমার আব্দুল হাকিম বড় দেখো 218 বছর। হ্যাঁ, ইংরেজিতে লিখলাম 218 বছরের বড়। আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সবশেষে দেখো, হেমচন্দ্র গেল, রবীন্দ্রনাথের যেহেতু 61-তে জন্ম, তাহলে সম্ভবত 41 হয়, তাহলে আমরা টোটাল 241। ঠিক আছে, 241 বছরের বড়। তো এদের মধ্যে আবার ডিফারেন্স হচ্ছে কত বছর, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে মাত্র দেখো 14 বছরের। এই দুইজনের মধ্যে ডিফারেন্স 14 বছরের, আর এই দুইজনের মধ্যে ডিফারেন্স তাহলে কত বছর হচ্ছে, যথাক্রমে তোমার 23 এবং 37, 23 ও 37 বছরের ডিফারেন্স। আচ্ছা, এত কিছু আমাদের দরকার নেই, আমাদের প্রথম কাব্যগ্রন্থের নামগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, বঙ্গবাণী, এটা মোস্ট ইম্পর্টেন্ট। বঙ্গবাণী নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এবং কপোতক্ষ নদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতা থেকে নেওয়া হয়েছে। জীবন বন্দনা পাজেম অফ লাইফ, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংক্লো, আর জুতা আবিষ্কারে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা। এই যে কাব্যগ্রন্থ নাম লিখেছে, এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু আসবে। এখন আমি প্রত্যেকটা কবিতা 2 মিনিট করে জিস্ট বলবো, এরপর আমি মূলে চলে যাব। এরপর আমরা কোথায় চলে যাব, আমরা এমসিকিউ চলে যাব। ঠিক আছে, তার আগে দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমি 4টে কবিতাই তোমাদের পড়াবো, 4টে কবিতা থেকে আমি বেশ কিছু এমসিকিউ দিব। হ্যাঁ, 4টে কবিতা পড়াবো এবং 4টে কবিতা থেকে আমি বেশ কিছু এমসিকিউ দিব। তোমরা এমসিকিউগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। ওকে, তাহলে প্রথম চলে আসো বঙ্গবাণী। বঙ্গবাণী কি হয়েছিল, বঙ্গবাণী দেখো আব্দুল হাকিম 1620 সালে, অর্থাৎ তিনি শতক হিসেবে ধরলে সপ্তদশ, আর 1620 সালে আনুমানিক এটা জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরে তখন বেশিরভাগ মানুষই
আরবি এবং ফার্সির উপরেই বেশি লেখালেখি করতো, কাব্যগ্রন্থ রচনা করত, তাদের এমনকি মুখের ভাষাও অনেকেই বলতো। কিন্তু মুখের ভাষা বললেও যে আমরা এই দেশের সাধারণ যে মানুষগুলো ছিল, এই সাধারণ মানুষের মুখের ভাষা ছিল সংস্কৃত তথা বাংলা। তো আব্দুল হাকিম তখন চিন্তা করলো যে আমি এই সাধারণ মানুষ এর জন্য কিছু করতে চাই। তখন সাধারণের তুষ্টির জন্য তিনি এই বাংলা ভাষায় মাধ্যমে তিনি কাব্যচর্চা শুরু করলেন। যখন তিনি কাব্যচর্চা শুরু করলেন তখন অনেকেই তাকে নিন্দা করেছিল, অনেকেই তার উপরে ক্ষোভ ঝেড়েছিল, অনেকেই তাকে সমালোচনা করেছিল, কিন্তু তিনি তা একেবারে পিছনে থাকেননি। তিনি সবার জন্যই কাজটা করে গেছেন এবং তিনি বলা যায় যে অনেক সাহসী কবি এবং একজন মুসলিম কবি হিসেবে তিনি বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। ওকে, আর এই বঙ্গবাণী কবিতায় মূলত বঙ্গবাণী বা মাতৃভাষা বা বাংলা ভাষার কথা বলা হয়েছে। আসলে সবশেষ এইটাই যে আমরা যে দেশেই যেভাবেই আমরা বসবাস করি না কেন, আমাদের প্রত্যেকেই আমাদের নিজের মাতৃভাষাকে ভালোবাসতে হবে। এই নিজের মাতৃভাষাকে ভালোবাসার পরেই অন্য ভাষাকে তুমি সম্মান করতে হবে। কিন্তু তার মানে এটা নাই, বঙ্গবাণীতে কিন্তু এটা বলা হয়নি যে তুমি অন্য কোনো ভাষাকে অবজ্ঞা করবে বা অন্য কোনো ভাষাকে তুমি ঘৃণা করবে, এটার কথা কখনোই বলা হয় নাই। কিন্তু তিনি বলেছেন যদি তুমি তোমার নিজের ভাষা এবং নিজের জাতিকে, নিজের স্বদেশকে তুমি যদি ভালো না বাসো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি খুব দ্ব্যর্থহীন ভাষায় খুব খারাপভাবে মন্তব্য করেছেন। সে মন্তব্যটা তোমরা অনেকেই জানো, যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহারে জন্ম নির্ণয় না জানি। অর্থাৎ তার মূল ভাষ্য ছিল যে যারা বঙ্গদেশে বসবাস করেছে অথচ বাংলা ভাষাকে ঘৃণা করে বা অবজ্ঞা করে, দ্যাট পারসন লাইক এ ভালগার, অর্থাৎ সেই সকল মানুষকে এই সকল দেশে না থাকাই ভালো, তাদের এই দেশ থেকে চলে যাওয়া ভালো। এবং সবশেষে তিনি বলেছেন তাদের জন্ম পরিচয় সম্পর্কে লেখক যথেষ্ট সন্দিহান। ওকে, আমি জাস্ট বললাম। দ্বিতীয় কবিতা দেখো, কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদে কি হলো তোমরা জানো যে কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই আব্দুল হাকিমের চেয়ে প্রায় 204 বছরের ছোট ছিলেন। অর্থাৎ 200 কোথায় 1620 আর কোথায় 1824, 200 বছর পরে কিন্তু উনি আসলেন। তখন বাংলা সাহিত্য মোটামুটি একটা পর্যায়ে গেছে, কিন্তু সেই পর্যায়ে এমনটা যায়নি যে আকাশচুম্বী, তা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যখন আসলেন তখন কিন্তু বাংলা সাহিত্যকে তিনি অনেক কিছু দিয়ে গেছেন। ওকে, দিয়ে দিলেন। এই জন্য এই যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, যদিও আমরা মধুকবি বলি, আবার মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বাংলা সাহিত্যের জন্য একটা অপরিহার্য একজন লেখক, একজন কবি। ওকে, তো তার কপোতাক্ষ নদের এটা কবিতা একটা ব্যতিক্রমধর্মী কবিতা, তোমাদের আমি পড়িয়েছি। এটা একটা সনেট জাতীয় কবিতা। তো সনেট জাতীয় কবিতা অষ্টক এবং ষষ্ঠক আছে, অক্টেভ এবং সেস্টেকের সমন্বয়ে কবিতাটা তৈরি। এবং এই কবিতায় মূলত আমাদের কি বলা হয়েছে, উপরে যেমন বঙ্গবাণী অর্থাৎ ভাষার কথা বলা হয়েছে, আর এখানে স্বদেশের কথা বলা হয়েছে। কপোতাক্ষ নদ একটা নদীকে ভালোবাসার নামে নামান্তর করে, অর্থাৎ নদীকে কেন্দ্র করে, নদীকে মাধ্যম করে বা নদকে মাধ্যম করে তিনি এদেশের সকলকে ভালোবেসেছেন। এই কবিতায় তিনি এটা দেখাতে চেয়েছেন। ওকে, তাহলে আমরা এখানে গেলাম কপোতাক্ষ নদ। লাস্ট ওয়ান চলে আসো। লাস্ট ওয়ান আগে জীবন সঙ্গীত। তোমরা এটা দেখো, এটা যথেষ্ট ইন্সপিরেশন মূলক কবিতা এবং এই কবিতার মূল বিষয় হচ্ছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, অর্থাৎ লাইফ বা জীবন ফুল সজ্জা নয়, এটা কর্মমুখর। আর কর্মমুখর জীবন অবশ্যই কষ্ট করতে হবে। তোমরা যে শর্টকাট পথ বেছে নাও, তো মনে রাখবা যে কোনো কাজেই দেয়ার ইজ নো শর্টকাট, তোমার হার্ড ওয়ার্কিং করতে হবে। শর্টকাট করলে তুমি আসলে প্রকৃত ফলটা পাবে না। তোমার যে জিনিসটা করবা সেটা আদ্যপন্ত করবে, যে জিনিসটা করবে তাতে খুঁটিনাটি সব কিছু করবে। তো জীবন সঙ্গীত কবিতায় হচ্ছে মূল বিষয় হচ্ছে যে তোমাকে কষ্ট করতে হবে। আর কষ্টটা কোথায়? সংসারের মধ্যে। সংসারটা কোথায়? তোমার গণ্ডির মধ্যে। এখন তোমার গণ্ডি কোথায়? তুমি একটা স্টুডেন্ট। স্টুডেন্ট তো তুমি আমাদের মতো অফিসে যাবে না, আমাদের মতো শিক্ষকতা করতে যাবে না, বা আর্নিং করতে যাবে না। আর্নিংস করার জন্য তোমার মা বাবা আছে। তো তোমার দায়িত্ব কি? ঠিক মতো লেখাপড়া করা। এবং লেখাপড়ার চাপে তুমি এত অস্থির হয়ে গেলে শেষ পর্যন্ত বললে আমার ভালো লাগছে না, আমি বনে চলে যাব, জঙ্গলে গিয়ে চলে যাব। তো এটা এই পালিয়ে জীবন নয়, অর্থাৎ বৈরাগ্য সাধনে প্রকৃত অর্থে কখনোই মুক্তি হবে না। তোমার একটা মানুষের যে অবস্থানে আছে সেই অবস্থানে থেকেই তাকে যুদ্ধ করতে হবে, সেই অবস্থান থেকে যুদ্ধ করে তাকে উত্তরণ করতে হবে। আর উত্তরণ করলে সে কি হবে? এক সময় বরণীয় হবে, এক সময় স্মরণীয় হবে। লাইক রবীন্দ্রনাথ, লাইক নজরুল ইসলাম, ঠিক আছে, এদের মতো হতে পারবে, আইনস্টাইন অথবা
শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, এরকম বিখ্যাত বিখ্যাত মানুষের মতো হতে পারবে। তো তার জন্য কি করতে হবে, তোমার সংসারের মধ্যেই যুদ্ধ করে দিতে হবে। তো বড় উদাহরণ হচ্ছে দেখো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন। তিনি ইচ্ছে করলে অনেক আয়েসি জীবনযাপন করতে পারতেন, তিনি ইচ্ছে করলে পাকিস্তানিদের কথায় নাচতে পারতেন এবং তার আলাদাভাবে অনেক কিছু দেওয়া হতো, কিন্তু তিনি তা করেননি। তিনি কি করেছেন, তিনি কষ্ট করেছেন, তিনি সংসারের মধ্যে দেশের মধ্যে থেকেই কিন্তু দেশের জনগণের সেবা করার চেষ্টা করেছেন। এই জন্য স্মরণীয় এবং করণীয় হতে হলে আমাদের নিজের গণ্ডির মধ্যে থেকে কি করতে পারবো না, উন্নতি করতে পারবো না। তাহলে এটা হচ্ছে এটা কি পাজেল অফ লাইফ। এটা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফ্লো, একজন বিখ্যাত আমেরিকান কবি, ইনার একটা লেখা ছিল পাজেল অফ লাইফ। এটা সেই কবিতার অনুবাদমূলক কবিতা। এটা হচ্ছে তোমার আমরা দেখতে পেলাম জুতা আবিষ্কারে কি হলো, রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো যে ব্যক্তিটা বাংলা সাহিত্যে না আসলে বাংলা সাহিত্যের সত্যিকার অর্থে একটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হতো, একটা অন্ধকার পর্যায়ে চলে যেত। অর্থাৎ বাংলা সাহিত্যের যে অবস্থানটা কখনই আকাশচুম্বী হয়ে যেতে পারত না, একমাত্র রবীন্দ্রনাথের জন্য। অর্থাৎ সমস্ত সাহিত্যকে যদি এক ভাগে মানে এক জায়গায় করো, রবীন্দ্রনাথকে আলাদা করবা আর সমস্ত বাংলা কবিকে এক জায়গায় করলে আসলে এটা আমার এজাম্পশন, এটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ আসলে এরকমই। একটা বিশাল গাছ, একটা বিশাল বট গাছ ধরতে পারো, বটগাছটাই রবীন্দ্রনাথ, আর তার শাখা পোশাক অন্যান্য সাহিত্যিকরা। এনিওয়ে, এই রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার জানো, এটা অনেকটা প্রহসনের মতো। প্রহসন বলতে যে কৌতুক করে তিনি অনেক মানে এর ভিতর যে জিনিসটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে আসলে আমরা প্রকৃত অর্থেই আমরা যে যার দায়িত্বে বা যে ব্যক্তিকে আমরা যে আসনে বসিয়েছি সেই ব্যক্তিটা সেই আসনের জন্য উপযুক্ত নয়, কিন্তু তারপরেও আমরা সেখানে বসিয়েছি। যেমন হবুচন্দ্র বাবু যে মন্ত্রী ছিল, মন্ত্রী আসলে মোটেই উপযুক্ত নয়, কিন্তু তারপরে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তাকে শুধু ধুলা সরানোর জন্য বলছে, কিন্তু সে একের পর এক কাজ করেছে যে কাজটা আসলেই শোভনীয় নয়, যে কাজটা আরো ক্ষতিকার হয়ে গেছে। কখনো ঝাড়ু দিয়েছে, সমস্ত পৃথিবীময় অন্ধকার হয়ে গেছে ধুলায়, আবার ধুলা ঝাড়তে গিয়ে তিনি পানি দিয়ে দিয়েছেন সমস্ত জায়গায়, সেখানে বন্যার পানির মতো ভেসে আসছে, সবাই সর্দি জ্বরে মরে গেছে, মানে খারাপ অবস্থা। কখনো বলছে ফরাস দিয়ে ঢেকে দিতে হবে, কখনো বলছে চামড়া দিয়ে ঢেকে দিতে হবে। কিন্তু একটা অস্পৃশ্য মানুষের মধ্যেও যে আসলে কোনো গূঢ় তথ্য থাকতে পারে, কোনো ভালো কিছু থাকতে পারে, কোনো সমাধান বেরিয়ে আসতে পারে, এটা কিন্তু একটা আমাদের সবাই ভাবতে হবে। এই জন্য আমরা ওই বাসার কাজের মেয়েটাকে কিন্তু যদি সে কিছু বলতে চায় তাহলে শুনতে হবে। ধরো কোনো ফ্যামিলি ক্রাইসিস হলো, ছোট একটা বাচ্চাও কিন্তু পরামর্শ দিতে পারে, সেই পরামর্শটা গ্রহণ করতে হবে। তাহলে এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু মন্ত্রীর দায়িত্ব যাকে দিয়েছি সেই যে সবসময় ভালো কাজ করে তা কিন্তু নয়। আর আমাদের অনেক সময় ভুলও হতে পারে, আমরা সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে বসাতে পারি না। তাহলে এটা গেল জুতা আবিষ্কার। আর এর মধ্যে আরেকটা জিনিস তোমাদের বিশেষভাবে মনে রাখবে, আমি এই জায়গায় এখানে কিন্তু দুটো জিনিস আছে, দুটো জিনিস এটা এই জায়গায় মনে রাখবে, দুটো মহাকাব্য। হ্যাঁ, মহাকাব্য। হ্যাঁ, এই মহাকাব্য দুটো অবশ্যই মনে রাখবে। এক নম্বর সার্থক মহাকাব্য বলা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের, সেটা হচ্ছে মেঘনাদ বধ। হ্যাঁ, কালো কালি দিলে কি মেঘনাদ বধ, মেঘনাদ বধ। আর আরেকটা হচ্ছে হেমচন্দ্রের, আমি দিলাম বৃত্ত সংহার। হ্যাঁ, এটাও কিন্তু মহাকাব্য। হ্যাঁ, এই দুটো জিনিস মনে রাখবে। হ্যাঁ, আমি এই দুটো আলাদাভাবে এমফাসিস দিলাম, এই দুটো জিনিস মনে রাখবে। এখন সবাই রেডি হও, খাতা কলম নিয়ে আমি এমসিকিউ করাবো, প্রত্যেকটা থেকে 10টা করে এমসিকিউ করাবো এবং 10টা করে এমসিকিউ কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। ক্লিয়ার? এটুকু তোমাদের জন্য 2 মিনিট আমি পর্দায় রেখে দিলাম। এখন আমরা এমসিকিউতে ফিরে যাব। ওকে, আশা করি সবাই রেডি হয়েছো, সবাই রেডি হও। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো আশা করি। পরীক্ষাটা ভালো হতেই হবে, কোনো বিকল্প নেই। পরীক্ষাটা সবাই দিচ্ছ এবং পরীক্ষাটা এমসিকিউর উপর যদি তোমরা জোর দিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের কিন্তু সব সময় রেজাল্ট ভালো হবে। আমরা সাবজেক্টিভে মোটামুটি যে অবস্থায় আছি, অবস্থা থেকে আমাদের খুব ভালো একটা অবস্থানে আমরা আছি, কিন্তু আমরা কোথায় এমসিকিউ সবসময় ধরা খাবে আমরা ভালো করতে পারি। ওকে, এখন চলে আসো, আমি এটা মুছে দিব। আমরা প্রথমেই চলে যাব এমসিকিউ। এমসিকিউতে যদি যাই তাহলে আমার বুঝতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবা
বৃত্ত সংহার এবং মেঘনাদ বধ কাব্য, উপরেরটা হচ্ছে সার্থক মহাকাব্য, নিচেরটা মহাকাব্য বলা হয়। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। প্রথমে আমরা আমি দিব, তোমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করবে, তারপরে আমি করে দিব। হ্যাঁ, নাম্বার ওয়ান এটা হচ্ছে বঙ্গবাণী থেকে 1 নাম্বার এমসিকিউ, বঙ্গবাণী থেকে আমি দিচ্ছি। আচ্ছা, 1 নাম্বার দেখো কবিতায়। আচ্ছা, বঙ্গবাণী কবিতায় এখানে দেখো বঙ্গবাণী কবিতায় পরগাছা কারা, এইটুকু দিলে হবে, সংক্ষিপ্ত দিয়ে দেবো পরগাছা কারা। তাহলে এখানে ক নাম্বার হতে পারে, এখানে দেখো ক নাম্বার কারা। আচ্ছা, এখানে হচ্ছে যারা হিন্দু আনি, 1 খ নাম্বার দেখো যারা স্বদেশ ও স্বভাষাকে অবজ্ঞা করে, ঠিক আছে, এটা একটা। তারপরে দেখো তারপর কি হতে পারে, খ ক খ ক নাম্বার দেখো দেশি ভাষার প্রতি যাদের টান আছে, হ্যাঁ টান আছে। আর ঘ নাম্বার আরবি ও ফার্সি ভাষার লোকরা। তোমরা সবাই করে ফেলো। 2 নাম্বার দেখো, সবাই উত্তরটা দিয়ে ফেলো, স্ক্রিনে উত্তরটা দিবা, উত্তরটা রাইট অ্যান্সার হতে হবে। হ্যাঁ, উত্তরটা দিয়ে দিয়ে ক খ এভাবে উত্তর দিবে, ঠিক আছে। ক নাম্বার দেখো আব্দুল হাকিম কাদের উদ্দেশ্যে কবিতা লেখেন, ঠিক আছে। ক বাঙালি, খ সর্বসাধারণের, গ মুসলিমদের, ঘ ভারতীয়দের। ওকে, 1 নাম্বার পেরেছো সবাই, দেখি কে কে পেরেছো। 1-এর বি, যারা স্বদেশের, সবার উত্তর চাই আমি। 1-এর বি ফৌজিয়া রহমান দীপ্ত হয়েছে, 1-এর বি রাইট অ্যান্সার। সঞ্জিদা তোমার এটা কই? ইরোনিক 1-এর বি, ভেরি গুড। আসসালামু আলাইকুম, সালাম পরে দিও, আগে উত্তরগুলো দাও, ফটাফট উত্তর দিয়ে দেবো। আমি 40 টাইম সিকিউ করাবো খুব দ্রুত গতিতে। আকিব 1-এর বি সবার হয়েছে। 901 1-এর খ, গুড। ওকে, আমরা নাম্বারটা দিলাম 1-এর খ, এটা রাইট অ্যান্সার। 2 নাম্বারটা করো, 2 নাম্বারটা করে ফেলো, 2 নাম্বারটা করো। এখন 1 যদি হয়ে যায় আমি 1 মুছে দিব, 2 নাম্বারটা করো, এটা মুছে দিলাম। ওকে, ফাইন। 3 নাম্বার দেখো, 3 নাম্বার আমরা কি করতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা কবিতা দেখো। বঙ্গবাণী কবিতায় কবির
কি ধরনের ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ধরা পড়ে? ওকে, ক সাধারণ ব্যক্তিত্ব, খ অসাধারণ, গ অনুপম এবং ঘ মৌলবাদী। ওকে, 2 নাম্বার যারা পেরেছো তারা দেখি কে কে পেরেছো। 2 নাম্বার 2 এর বি সর্বসাধারণ, 2 এর বি মুসলিমদের নাই, ভারতীয়দের নাই, বাঙালিদের নাই। সি কে দিয়েছো? রাজক চৌধুরী কেন সি দিয়েছো? রাজক কেন সি দিলা? সি তো হবে না। 3 এর গ জি এ গ, গ মানে সি, মুসলিমদের নাই, ভারতীয়দের নাই, 3 এর সি কখনোই হবে না। নিটোল খান কেন এটা দিলে? ভালো করে বোঝার চেষ্টা করা হয়নি। এটা সর্বসাধারণ, সাধারণ মানুষের, সকলকে তিনি কি করতে চেয়েছিলেন? সকলের জন্যই তিনি এই কবিতাটা লিখেছিলেন। 3 নাম্বারটা করো। সকলের জন্যই তিনি এটা করতে চেয়েছিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 2 নাম্বার, 3 চলে গেল, 4 নাম্বার চলে আসো। 4 নাম্বারে চলে আসো। দেখো 4 হচ্ছে কবির কোন কোন ভাষার প্রতি কি নেই? 2 মত নেই। ঠিক আছে, 1 উত্তর। এটা রোমান সংখ্যায় হবে। 1 উত্তর দেখো, আমি দিলাম আরবি, 2 দিলাম ফার্সি, 3 দিলাম, 3 কি দিতে পারি? হিন্দি। ওকে, এখন দেখো ক নাম্বার। ক হচ্ছে 1, খ হচ্ছে 1 ও 2, গ হচ্ছে 1 ও 3, আর ঘ হচ্ছে 1 2 3। ওকে, 3 নাম্বার কে কে পেরেছো দেখি। 3 নাম্বারটা 3, আচ্ছা অরণ্য মজুমদার, এটা হয়েছে 3টা, 3টাই ভেরি গুড। তোমরা এই 3টাই বলতে হবে না, শুধু ABCD এইভাবে উত্তর দাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আমি ABCD বললেই আমি বুঝতে পারবো। ABCD বলতে হবে। তোমরা ভুলে যাচ্ছ কেন? ABCD বলো, তাহলে আমার জন্য সুবিধা হবে। 3 নাম্বার উত্তরটা কি দিয়েছো? 3 নাম্বার উত্তর অনেকেই পারছো না কেন? 3 নাম্বারে হ্যাঁ, এটা হচ্ছে বলছে বঙ্গবাণী কবিতায় কি ধরনের ব্যক্তিত্ব। ভালো করে দেখো, কি ধরনের ব্যক্তিত্ব। এই যে ব্যক্তিত্ব, কি ধরনের ব্যক্তিত্ব হচ্ছে অনুপম ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। অনুপম ব্যক্তিত্বের কথা বলা হয়েছে। ওকে, আর 4 নাম্বার দেখো অনুপম ব্যক্তিত্ব, তাহলে আমরা 4 করতে থাকবো। আমি 5 নাম্বারটা করি। 5 নাম্বারে দেখো, 5 নাম্বারে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা, এটা খুব ভালো করে দেখবা। তারপর দেখো কবির কোন ভাষার প্রতি কি নেই? রাগ, রাগ নেই। ঠিক আছে, ক। এটা রোমান সংখ্যায় করো। রোমান সংখ্যা 1 বাংলা ভাষা, 2 হচ্ছে আরবি,
3 ফার্সি। এখন দেখো এটা কিভাবে দেখো, তাহলে ক নাম্বার 1, খ নাম্বার 1 2, গ নাম্বার 2 ও 3, আর ঘ নাম্বার 1 2 3। ওকে, 4 নাম্বারটা কি করেছো দেখি, 4 নাম্বারটা কি করছো দেখি। চার এবং 5, আগে 4টা করে ফেলো। 4-এ 5-এ ডি, 5-এর ডি, 5-এর সি। ঋতু হোসেন দিয়েছো সি, মানে সি মানে 1 এবং 3 দিয়েছো, তাই না? 1 এবং 3 আরবি ফার্সি। আচ্ছা, 5টা আগে করি আমরা, না 5টা আগে করবো, 5টা রেখে দিব না, 4 আগে। তাহলে 4টা কি দিয়েছো? কবির কোন ভাষার 2 মত নেই? 2 মত হচ্ছে 3টি উত্তর, ফাইন, এটা উত্তরটা 3টি, ঠিক আছে। আর 5 নাম্বারটা তোমরা করতে থাকো, আমি 4 নাম্বারটা মুছে দিলাম, উত্তর দিয়ে দিছি। এখন দেখো কোন ভাষার প্রতি রাগ নেই? আরবি এবং ফার্সি ভাষায় রাগ নেই। তাহলে আরবি এবং ফার্সি ভাষা কত নম্বরে আছে? 2 এবং 3, গ নাম্বার। ওকে, 6 নাম্বার চলে আসো, 6 নাম্বারে চলে আসো। 6 নাম্বার দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। নিরঞ্জন শব্দের একটাই শব্দের অর্থ দিছে, শব্দের অর্থ, অর্থ কি? ক, এটাও রোমান সংখ্যায় হবে, এটা হচ্ছে নির্মল। 2 দেখো সৃষ্টিকর্তা, আর 3 দেখো 3-এ হচ্ছে সৃষ্টিকর্তা, 3-এ হচ্ছে তোমার আচ্ছা এখানে দেখো। ওকে, উত্তর ক নাম্বার দেখো, 1, খ নাম্বার 2, গ নাম্বার 1 2 3। এটা করতে থাকো, আমি পরেরটা অ্যানসার করে দিয়েছি। 5 নাম্বারটা 5 এবং 6 গেল। এখন দেখো 7 নাম্বারে চলে আসো। 7 নাম্বারে কোনটা করবে দেখো, এখানে দেখো আব্দুল হাকিম, আব্দুল হাকিম অন্যতম প্রধান কবি কোন শতকের? ওকে, ক, কটা দেখো কোন যুগে দিয়ে দাও। ক হচ্ছে প্রাচীন যুগের, খ মধ্যযুগের, গ আধুনিক যুগের, ঘ
করতে থাকো। 6 নাম্বার উত্তর করেছো? 6 নাম্বার হচ্ছে নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে তিনটি। দেখি কে কে করেছো। নিরঞ্জন শব্দের অর্থ উদিত 7B 7B। আচ্ছা 6 কি দিয়েছো? 6টা হয়ে গেছে তোমাদের। তোমরা উপস্থিতি আছো প্রায় 50-55 জন, কিন্তু তোমাদের আনসার দিচ্ছ কয়েকজন। তোমরা কি পারো না? হ্যাঁ, তাহলে বুঝে নিব পারে। দ্রুত করো, দ্রুত করো, আনসার গুলো খুব দ্রুত দিতে হবে, না হলে আমি এগোতে পারছি না। অ্যান্সার গুলো একটু দ্রুত দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি ফার্স্ট হতে পারবো, তাহলে শেষ করতে পারবো। একটু দ্রুত দেওয়ার চেষ্টা করো। উদিত, এই অবস্থা হচ্ছে কেন? তাড়াতাড়ি করো। কে কে আছো? রুমা রহমান 7 খ। সামিয়ানা মেধা, মেধা এখানে চলে আসো, এখানে চলে আসো, সরাসরি এতে হয়ে যাও। আচ্ছা তাহলে কি হলো? আমার অন্যতম হচ্ছে অন্ধকার যুগের মধ্যযুগের, এটা সময় পেরেছো। 6 নাম্বার। 6 নাম্বারে কি দিয়েছো? 6 নাম্বার তো আমি করে দিয়েছি, আমি এই দুটি মুছে দিচ্ছি। আর এখান থেকে দুটো তিনটে করে আমরা এটা কুইক করব বা লিখ করব। ওকে, 7 8 নাম্বার চলে গেল। দেখো 8 8 নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিব। এটা এটা কিন্তু মোটামুটি আসার মতো। হ্যাঁ, সেটা দেখো, হিন্দুর অক্ষর, হিন্দুর অক্ষর বাংলা, বাংলাকে কারা হিংসে করে? হিংসে করে। ওকে, ক মুসলিমরা, ঠিক আছে। খ এদেশে, মানে বাঙালিরা দিয়ে দাও, বাঙালিরা। তারপরে গ মারফত জ্ঞানহীনরা, জ্ঞানহীনরা। আর ঘ নাম্বার আব্দুল হাকিম বিদ্বেষীরা। ওকে, 8 নাম্বার। 9 নাম্বার দেখো, 9 নাম্বারে আমরা একটু চলে যাই। এটা করতে পারো কিনা দেখো তো। 9 নাম্বার, ওকে 9 নাম্বার দেখো, কবির আব্দুল হাকিম আব্দুল হাকিম হাকিমকে কারা বাংলা ভাষায় কাব্য রচনা করতে উৎসাহ দেন? দেন বা দিয়েছিলেন। হ্যাঁ, ক শিক্ষিত শিক্ষিত জনরা, খ সর্বসাধারণ, তারপরে গ মুসলিমরা, ঘ তারপরে ঘ দিবা যারা বই পড়তে অপারক ছিল।
ছিল। হ্যাঁ, দেখি দুটো কোশ্চেন একটু ডিফিকাল্টিজ, দেখি দুটো কোশ্চেন পারো কিনা। এই দুটো কোশ্চেন পেরেছো কে কে দেখি। আজমাইন কবির 8 নাম্বার সি দিয়েছো, এবিসি মারফত জ্ঞানহীনির। আচ্ছা, এক্সিলেন্ট, ভেরি গুড, তোমারটা হয়েছে, ঋতুটা হয়েছে, মাসুদারটা হয়েছে। তারপরে তারপরে কার হয়েছে? 9D দিয়েছো, কাজী শাকওয়ার্থ হোসেন কি দিয়েছো? আচ্ছা, 9D কেন হবে? 9 যারা বই পড়তে অপারগ ছিল, সর্বসাধারণ হবে না। কেন সর্বসাধারণ হবে না? কামরুল আজমি, আরজু, রাজক পাচ্ছি না। ভেরি গুড, এই তো একটা ছেলে পেলাম, রাজক। সত্যি কথা বলে ফেলছো স্যার, পারছি না। ভেরি গুড, আমি করে দেবো এটা। ওকে, তাহলে তোমরা চলে আসো, আমি অ্যান্সার গুলো করে দিচ্ছি। নাম্বার এটা হয়েছে সবাই মারফত জ্ঞানহীনেরা, আর এটা হচ্ছে যারা বই পড়তে অপারগ ছিল। আসলে যারা বই পড়তে পারতো না, বাংলায় বা যে কোনো বই পড়তে পারতো না, তারাই বলতো যে সাধারণভাবে লেখেন, সহজভাবে লেখেন, তখনই সহজভাবে লেখা হয়েছিল। এটা 8 গেল, 9 গেল, 10 নাম্বার লাস্ট। আমি এটা তোমার লাস্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। লাস্ট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন দেখা যায় না, কোন কোশ্চেন বাবা? কোন কোশ্চেনটা? বের করো। নাই, কোন কোশ্চেনটা দেখা যায় না ভালো করে বলো, অন্যরা উত্তর দিচ্ছে কিভাবে? ও, বাম দিকে একটু ইয়ে লিখবো না? আচ্ছা ঠিক আছে, আমি ডান দিকে একটু রাইট সাইড দেখে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আরো ঘোলা। আচ্ছা, একটু অপেক্ষা করো। অরণ্য মজুমদার, ঘোলা লাগছে? আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, তারপর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, লাস্ট নাম্বারটা দিয়ে দিই। লাস্ট নাম্বারটা সবাই ভালো করে খেয়াল করবা। তোমার কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ থেকে আমি বেশ কিছু প্রশ্ন দিব, সবাই খেয়াল করো। কপোতাক্ষ নদ খুব ভালো করে খেয়াল করো, কপোতাক্ষ নদ। হ্যাঁ, 1 নাম্বার কোশ্চেন দেখো। 1 নাম্বার কি হলো? 1 নাম্বার মনে রাখবেন, কপোতাক্ষ নদে, কপোতাক্ষ নদে ষষ্ঠকে আচ্ছা, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, লাইনটা মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে, নেট প্রবলেম, একটু অপেক্ষা করো, আমি সময় দিব, সমস্যা নাই। ষষ্ঠকে দেখা যাচ্ছে এখন? অন্তমিল, মিল কি? ক নাম্বার? গ, ঘ, গ, ঘ, গ। আচ্ছা, গ, ঘ, গ, ঘ, তারপরে খ, গ। 1 খ নাম্বার।
2 নাম্বার দেখো, তারপর দেখো এটা কিন্তু ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু অষ্টক, এই ষষ্ঠক। আর দ্বিতীয় প্রশ্ন দেখো, কপোতক্ষ নদে নদ, নদে বা নদ কবিতায় দিবা কিন্তু, হ্যাঁ, নদে বা নদ কবিতায় দিলেই হবে অষ্টকে, অষ্টকে অন্তমিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ক নাম্বার, ক খ, ক খ, ক খ, ক খ, 1 2 3 4 5 6 7 8। খ নাম্বার, খ হচ্ছে ক খ খ ক, ক খ খ ক। গ নাম্বার, গ নাম্বার হচ্ছে ক খ খ ক ক খ খ, 1 2 3 4 5 6 7 ক। আর ঘ নাম্বার ক খ ক খ ক খ খ ক, 1 2 3 4 5 6 7 8। ওকে, এই দুটো করবা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নাম্বার একটা দেখো, করতে থাকো তোমরা। 3 নাম্বার যেটা কোশ্চেন করতে থাকবা সেটা উত্তর দিতে থাকো, আমি কোশ্চেন দেখি আর কোনটা দেয়া যায় তোমাদের। আচ্ছা, এরপর দেখো কপোতক্ষ, কপোতাক্ষ নদ বালি কর হিসাবে, কর হিসেবে কাকে দেয়, কাকে দেয়, হ্যাঁ, ক নাম্বার। আর দেশকে, দেশকে খ নাম্বার। দেশের লোকদের গ নাম্বার। সমুদ্রকে ঘ নাম্বার। সাগরকে। ঠিক আছে, তিনটে করে থাকো, তারপরে পরে তিনটে করবো। দেখি কে কি পেরেছো, তিনটেই করতে থাকো, একটু কুইক করো। ও, তোমাদের সীমাবদ্ধতা দেখছি, অনেক সীমাবদ্ধতা, পড়াশোনা করোনি তোমরা, পড়াশোনাই করো নাই বাবা, কিভাবে উত্তর পারবে? হ্যাঁ, এত বারবার পড়ানো হয়েছে, কবিতাগুলো রিপিট করা হয়েছে, তারপরেও এত দেরি হচ্ছে কেন? ওকে, উত্তরগুলো দেখো, আমি করতে থাকি উত্তরগুলো। 1 নম্বর শতকে হচ্ছে দেখো গ ঘ ঘ ঘ ঘ ঘ। কপোতক্ষ এটা যখন করিয়েছিলাম তখন করেছিলাম ক খ ক খ খ ক। এবং 3 নম্বরে কপোতক্ষ নদ বাড়ির কর কাকে, সাগরকে। ওকে, আমি 1 আর 2 মুছে দিলাম, হ্যাঁ, যারা 1 আর 2 করো নাই মুছে নাও। আচ্ছা, নিচে আরেকটা ধরবে মনে হয়, নিচে 4 নাম্বারটা করা যাবে? হ্যাঁ, করা যাবে। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা এটা দেখো, খুব ইম্পর্টেন্ট। বুড়ো শালিকের ঘাড়ে রোগ, এটা কি? ঠিক আছে, এটা কি? ক নাম্বার কাব্যগ্রন্থ, খ নাম্বার নাটক, গ নাম্বার প্রহসন,
আর ঘ নাম্বার প্রবন্ধ। এটা করতে থাকো, আমি উপরেরটা মুছে দিই। আশা করি এগুলো সবার হয়েছে। 3 নাম্বার পর্যন্ত মুছে দিচ্ছি, নিচেরটা করতে থাকো। এই তো এখন দেখো 4 5 নাম্বার করো। 5 নাম্বারটা করবে মাইকেলের বিখ্যাত নাটক কি? ওকে, নাটক কি বা কোনটি? হ্যাঁ, ক নাম্বার দেখো। শর্মিষ্ঠা। খ নাম্বার বীরঙ্গনা। গ নাম্বার ব্রজঙ্গনা। আর ঘ নাম্বার হচ্ছে সভ্যতা। দেখো কোনটা হবে। 5 6 নাম্বার করো। এখানে 6 নাম্বার করলাম মাইকেল কোন ধারা দুটি প্রবর্তন করেন? 3 নাম্বার হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। হ্যাঁ, ওকে। ক নাম্বার দেখো। ক 1। খ নাম্বার দেখো 1 ও 2। গ নাম্বার 1 ও 3। আর ঘ নাম্বার 1 2 3। ওকে, এখন দেখো তোমরা এটা পেরেছো। 4 নম্বরে কি হয়েছে বলো তো? বুড়ো শালিকের ঘাড়ে ধরে আছে। গ নাম্বার সনেট। ঠিক আছে, তারপর দেখো 6 নাম্বার 7 নম্বরে দেখো। 7 নম্বরে চলে আসো। 7 নম্বরে কি দিব? খুব ইম্পর্টেন্ট আরেকটা ইয়া দিব, প্রশ্ন দিব। মাইকেল কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষা নেন? ঠিক
ঠিক আছে, 1843 খ 1842 গ 1840 ঘ 1841। ঠিক আছে, তাহলে একটু তোমাদেরই মনে হয় অন্যদের একটু থেমে থেমে কাজ করো, এটা ধাক্কা হালকা লাগলে মাঝে মাঝে হয়। আমি সময় দিচ্ছি, তোমরা করো। 4 নম্বর পর্যন্ত হয়ে গেছে অনেকেরই, উপরের সময়গুলো দিয়ে দিয়েছি। 7 নম্বর 8 নম্বরটা করো, 7 পর্যন্ত করে ফেলো। এরপর দেখো বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য, এটা নিজেরা পারবা। কোনটা? ক নাম্বার বৃত্ত সংহার, খ নাম্বার মেঘনাদ বধ, ক নাম্বার বিষাদ সিন্ধু, ঘ নাম্বার শেষের কবিতা। হ্যাঁ, ওকে, 8 পর্যন্ত হলো। তোমরা আচ্ছা এখন উত্তর করি। 5 নাম্বার উত্তর কি দিয়েছো আমি জানি না, এটা হবে শর্মিষ্ঠা। 6 নাম্বার অনেক দুটোই 1 এবং 2 উত্তর 1 এবং 2 উত্তর এটা। 7 নাম্বার দেখো 1942 সালে। তারপরে 8 নাম্বারটা তোমরা করতে থাকো, উপরেগুলো আমি মুছে দিচ্ছি। 8 নাম্বার করতে থাকো। আচ্ছা এখানে হয়েছে কি, লুৎফর নাহার পাশের এ দিয়েছো কেন? হ্যাঁ, রাইট অ্যান্সার, পাশের এ রাইট অ্যান্সার। কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষা নেন, ওটা একটু কাটাকাটি হয়ে গেছে। তারপর নিটল খান পাশের এ, আজমাইন তাজওয়ার পাশের এ, ভেরি গুড, সবার হয়েছে। 5 নাম্বারটা হয়েছে। 6 নাম্বারটা কি করেছো তোমরা? 6 নাম্বারে চলে যাও, 6 নাম্বারে চলে যাও। আমরা এটাও শেষ, আমরা এখন চলে যাব জুতা আবিষ্কারে চলে যাব। হ্যাঁ, খুব কুইক করো, জুতা আবিষ্কারে চলে যাব। ওকে, আর লাস্ট নাম্বার দেখো 8 নম্বরের সাহিত্যের সার্থক মহাকাব্য হচ্ছে তোমার মেঘনাদ বধ কাব্য। ওকে, আমরা এখন চলে যাব জুতা আবিষ্কার। তোমরা কুইক করো, না হলে সময় পাবো না, আমাদের প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। আমি মুছে দিলাম। ওকে, জুতা আবিষ্কার। ওকে, কি হলো? জুতা আবিষ্কার। ওকে, 1 নাম্বার দেখো, 1 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর, এটা খুব ইম্পর্টেন্ট, কত বছর বয়সে বনফুল রচনা করেন? হ্যাঁ, ক নাম্বার 12 বছর, 13 বছর, গ নাম্বার 14 বছর, গ নাম্বার 15 বছর। সবগুলো বছর হবে, বছর গুনে নাও। 2 নম্বরে করো, 2 নম্বরে হচ্ছে আগে জুতা আবিষ্কারটা করো।
তারপর দেখো এটা গেল রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান, নোবেল পুরস্কার পান বা নোবেল পান? ক নাম্বার দেখো শেষের কবিতা, ক নাম্বার গীতাঞ্জলি, ক নাম্বার তারপরে সঞ্চিতা, আর ঘ নাম্বার হচ্ছে তোমার সোনার তরী। ওকে, 2 3 নাম্বার চলে যাও। 3 নম্বরে খুব নিচের কোনটি উপন্যাস ক নম্বরে সোনার তরী, ক নম্বর শেষের কবিতা, ক খ গ নম্বর দাও চিত্রা, তারপর দেখো বলাকা। হ্যাঁ, 3 4 নম্বর চলে যাও। রবি ঠাকুরের কখন কবি প্রতিভার উন্মেষ হয়? ক নম্বর দাও যৌবনে, খ নম্বর বাল্যে, তারপরে গ নম্বর প্রৌঢ়ে, আর ঘ নম্বর বৃদ্ধে। ওকে, 4 পর্যন্ত করো তো কুইক। 4 পর্যন্ত কে কে পেরেছো দেখি? 4 পর্যন্ত আমরা শেষের দিকে চলে আসছি, প্রায় শেষের দিকে চলে আসি। লুৎফর পাসের এ করেছো, 5 নম্বরে পাসে এখন আছো, কোন পাসে আছো এখন আমি জানি না। হ্যাঁ, তোমরা কি কেউ পারো না? স্টপ হয়ে আছো কেন? ওকে, উত্তরগুলো করে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বনফুল রচনা করেন? 15 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান? গীতাঞ্জলি। কোনটি উপন্যাস কবিতা? আর রবি ঠাকুর কখন কবি প্রতিভার উন্মেষ ঘটে? বাল্যে। দেখো পেরেছো কিনা, উত্তরগুলো পেরেছো কিনা দেখো। ওকে, 4টি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা আরো করতে চাইছিলাম, কিন্তু আমরা লাস্টের এটা করব, আমরা কি জানো জীবন সঙ্গীতটা করে শেষ করব। এই 4টি ইম্পর্টেন্ট। 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে তোমরা একটু চেষ্টা করো অন্য প্রশ্নগুলো পারো কিনা। এখন দেখো এছাড়া বইটা পড়বে, হ্যাঁ, লেখক পরিচিতি পড়বে, তারপরে হচ্ছে জীবন সঙ্গীত।
জীবন সঙ্গীত 1 নম্বর দেখো। এক নম্বর হচ্ছে বৃত্ত সংহার। কি আসতে পারে? ক নম্বর কাব্য, খ উপন্যাস, গ মহাকাব্য, ঘ নাটক। ওকে, 1 2 নম্বর দেখো। 2 নম্বরে কি দিব? আকিঞ্চন। আকিঞ্চন অর্থ কি? অর্থ কি? ক চেষ্টা, খ অধ্যাবসায়, গ আশা, ঘ নিরাশা। ওকে, তারপরে করো। পেরেছো তোমরা কে কে এখানে? আচ্ছা ওকে, তোমরা মনে হয় একটু টাইমটা বেশি হয়ে গেছে, তোমরা ইয়ে করতে চাচ্ছ না। তো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরীক্ষা কালকে মনে হয় তোমাদের অন্য কারো ক্লাস আছে, সেই ক্লাসটা বাকিটা তুমি বলে দিবা যে স্যার এটা বৃত্ত মানে তোমার জীবন বন্ধনটা করানো হয়নি, কালকে যিনি ক্লাস নেবেন তিনি করে দিবেন। হ্যাঁ, তো তোমরা আশা করি ভালো আছো এবং ভালো থাকবে। পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। বাই বাই।